তুমি কি আমাকে বিশ্বাস করছো না? শুভর কথায় আবারও চমক ভাঙল ওর। মীরা স্থির দৃষ্টিতে তাকালো, তারপর খুব ধীরে ধীরে বলল, তুমি আগে তোমার বাসার সবার কাছে আমার কথা জানাও, পারিবারিকভাবে সবকিছু হোক, তারপর দেখা যাবে। শুভ কেমন যেন চুপসে গেল। এমনিতে মীরা নরম সরম, কিন্তু ওর মধ্যে এমন একটা প্রখর ব্যক্তিত্ব আছে যে শুভ ঠিক ওর সামনে দাঁড়াতে পারে না। খুব করে ভেবে রেখেছিল আজকে মীরাকে রাজি করিয়েই ফেলবে, কিন্তু হলো না। শুভ খুব ভালো করেই জানে ওর মা বাবা কখনোই মীরাকে মেনে নেবে না। ও বাবা মায়ের একমাত্র ছেলে, বড় দুই বোন ডাক্তার, একজন ইউকেতে একজন অস্ট্রেলিয়ায় আছে। শুভকে নিয়ে ওর বাবা মায়ের অনেক আশা, ওর বিয়ে নিয়ে অনেক স্বপ্ন। তাছাড়া মীরার বাবা নেই, ও চাচার বাড়িতে থাকে। সেই চাচাও কাপড়ের ব্যবসা করে, সহজ ভাষায় যাকে বলে দোকানদার। এইরকম একটা ফ্যামিলিতে শুভর বাবা মা ওর বিয়েটা কিছুতেই মেনে নেবে না। শুভ ভেবেছিল একবার বিয়েটা হয়ে গেলে তখন উভয় পক্ষকেই ম্যানেজ করা সহজ হবে, কিন্তু মীরা রাজি হচ্ছে না। যাক, যতদিন আর এরকম করবে শুভ ঠিক ওকে ম্যানেজ করে নেবে। চলো উঠি। মীরা ঘড়ি দেখতে দেখতে বলল। শুভ আর কথা বাড়ালো না, মীরাকে রিক্সা করে দিল। মীরা ইচ্ছে করেই হলের উল্টো দিকে নামলো। ব্যাগ থেকে চাদরটা বের করে আলতো করে চড়িয়ে নিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে রইল অন্ধকারে। তারপর ক্লান্ত পায়ে ধীরে ধীরে রাস্তা পার হয়ে গেটের ভিতরে অদৃশ্য হয়ে গেল। আশিক বাসায় ফিরল অনেক রাত করে। আজ ওর মন ভালো নেই। আজ মায়ের মৃত্যুবার্ষিকী। কেমন করে ও আজকের দিনটা ভুলে গেল? আগে তো কখনো এরকম হয়নি। বাসায় ফেরার পর মনে পড়েছে অনুষ্ঠান নিয়ে এত ঝামেলার মধ্যে ছিল যে দিন তারিখের হিসেব ছিল না। বাসায় ফিরে দেখলো বাবার মুখ থমথমে। ভেবেছিল বাবা হয়তো কিছু করা কথা শোনাবে, সেটা হলে হয়তো এত মন খারাপ লাগতো না, কিন্তু বাবা কিছুই বলেননি। কেমন একটা দীর্ঘশ্বাস ফেলছেন ওকে দেখে। সেই দীর্ঘশ্বাসের মধ্যে মিশেছিল একরাশ হতাশা। মা বেঁচে থাকতে কখনো তার সঙ্গে ভালো ব্যবহার করতে দেখেনি বাবাকে, আর এখন তার আচরণ দেখলে মনে হয় স্ত্রীর কত অন্তঃপ্রাণ ছিলেন। সচরাচর আশিকের কাছে এটা অভিনয় মনে হয়, তবে আজ কেন যেন খুব খারাপ লাগলো বাবার ফুলে ওঠা চোখ দেখে। আশিক আস্তে আস্তে হেঁটে আফসিনের ঘরে চলে গেল। পড়ার টেবিলের উপর মাথা রেখে ঘুমিয়ে পড়েছে মেয়েটা। চশমাটা পর্যন্ত খোলেনি, পাশে দুধের গ্লাস ঢাকা দিয়ে রাখা। আশিক একটা দীর্ঘশ্বাস ফেলল। মা বেঁচে থাকলে নিশ্চয়ই এমনটা হতো না, কত যত্ন করেই না খাওয়াতো। আচ্ছা, আশিক যদি এখন একটা বিয়ে করে তবে তার বউ কি পারবে এই সংসারটাকে ধরে রাখতে? বিয়ের কথা ভাবলেই অবশ্য ভয় করে ওর। বাবা মায়ের মধ্যে একটা অসুস্থ সম্পর্ক দেখেছে ছোটবেলা থেকে। আশিক খুব আস্তে আস্তে আফসিনের চশমাটা খুলে দিল, তারপর ওকে তুলে নিয়ে বিছানায় শুইয়ে দিল। কম্বলটা গায়ে দিয়ে লাইট বন্ধ করে দরজা টেনে নিজের রুমে চলে গেল। বাইরে থেকে ওকে অগোছালো এলোমেলো মনে হলেও ভিতরে ভিতরে আশিক অসম্ভব গোছানো একটা ছেলে, যে কেউ ওর ঘরে ঢুকলেই সেটা বুঝতে পারবে। এই ঘরটা আগে আশিকের মায়ের ছিল। নিচে আলাদা একটা চেম্বার থাকা সত্ত্বেও আরিফ সাহেব উপরে আলাদা আর একটা অফিস বানিয়েছিলেন। বইপত্র টেবিল চেয়ারের সঙ্গে একটা খাটও ছিল সেখানে। বেশিরভাগ সময় ওখানেই থাকতেন। আসিয়া মারা যাবার পর আশিক খুব অসুস্থ হয়ে পড়েছিল। মায়ের মৃত্যুটা কিছুতেই মেনে নিতে পারছিল না। সেই পুরোটা সময় ও এই ঘরেই ছিল। এরপর সুস্থ হয়ে ওঠার পর এই ঘর থেকে আর যাওয়া হয়নি। পরবর্তীতে আশিক ঘরটাকে নিজের মতো করে গুছিয়ে নিয়েছে। ঘরের সঙ্গে লাগোয়া একটা বড় ক্লোজেট ছিল। ইউনিভার্সিটিতে ওঠার পর আশিক ওটাকে নিজের লাইব্রেরি বানিয়েছে। পুরোনো দিনের বাড়ি বলে ঘরটা যথেষ্টই বড়, সঙ্গে বিশাল বারান্দা। নিজের ঘরে খুব একটা আসবাব রাখেনি আশিক, শুধু মায়ের খাটটা রেখে দিয়েছে আর লেখার টেবিল। একপাশে একটা ছোট কফি কাউন্টার করেছে। রাত জেগে লেখালেখি করলে আশিক নিজেই নিজের জন্য কফি বানিয়ে খায়। নিচে যেতে ইচ্ছে করে না আর। লাইব্রেরিটা ওর ভীষণ প্রিয়। দেওয়াল ছোড়া বইয়ের তাক, একপাশে একটা ইজি চেয়ার রাখা, তার পাশে ছোট্ট টি টেবিল। মায়ের গাছের খুব শখ ছিল, পুরো ছাদ জুড়ে বাগান করেছিল। আশিক ওখান থেকে মায়ের প্রিয় কিছু গাছ এনে নিজের বারান্দায় রেখেছে। আরিফ সাহেব অবশ্য মালি রেখেছেন, তারা নিয়মিত ছাদের গাছের পরিচর্যা করে। আশিকের ছাদে যেতে খুব ভালো লাগে। প্রতিদিনই
ভোরে উঠেও ছাদে যায়। আশিক অনেক সময় নিয়ে স্নান করলো, তারপর গরম কফির মগ নিয়ে ছাদে চলে গেল। ওদের বাড়িটা দোতলা, আশেপাশে বড় বড় বিল্ডিং হলেও আরিফ সাহেবের পুরনো বাড়িটা ভাঙেনি, এর চেয়ে আর বড় করেওনি। আশিয়া খুব যত্ন করে সবকিছু সাজিয়েছিল, অথচ 1 বছরও থাকতে পারল না। ছাদের এই কোণটা আশিকের খুব প্রিয়, পাশে একটা বড় হাসনা হেনার ঝাড়। আশিক রেলিং এর উপর কফির মগ রেখে রেলিং এ ভর দিয়ে দাঁড়ালো। রাত গভীর হয়েছে, রাস্তায় জনসমাগম কম, সোডিয়াম লাইটের হলদেটে আলোয় চেনা শহরটাকেও বড্ড অচেনা লাগছে। কুয়াশা পড়েছে বেশ। আশিক অন্যমনস্ক হয়ে বাইরের দিকে তাকিয়ে রইল। আজ সন্ধ্যা বেলায়ও দেখেছে ওকে, একই জায়গায় দাঁড়িয়ে ছিল। তবে আজ পরনে ছিল শাড়ি, তবু চিনতে ভুল হয়নি। আজ ঠিক করেছিল কথা বলবে ওর সঙ্গে, কিন্তু পারেনি। কাছাকাছি আসার আগেই রাস্তা পার হয়ে হলের ভিতরে ঢুকে গেছে মেয়েটা। তবুও একটা জিনিস জানা হলো যে ও কোথায় থাকে। আশিক ঠিক করেছে ওকে খুঁজতে বের করবে। যদি সত্যি সত্যি কোনো দিন ওকে পায় তবে খুব যত্ন করে রাখবে। কোনো দিনও মায়ের মতন অযত্নে অবহেলায় পড়ে থাকতে দেবে না, যত্ন করে ভালোবাসায় মুড়িয়ে রাখবে। আশিকের সঙ্গে মীরার প্রথম দেখা হয়েছিল ডিপার্টমেন্টের পিকনিকে। সেই বছর পিকনিক একটু দেরি করেই হয়েছিল। গাজীপুরে পিকনিক খুবই কম স্পট, তারপরেও মীরার বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম পিকনিক। ওর উচ্ছ্বাসই অন্যরকম। তখন শুভর সাথে ওর প্রেমের সম্পর্কটা সবে হয়েছে। বাসে মীরা ওর বন্ধুদের সঙ্গে বসেছিল, কিন্তু ওখানে যাবার পর দেখলো সব ছুটিরা সবাই একে একে কোথায় যেন অদৃশ্য হয়ে যাচ্ছে। মীরা এদিক ওদিক তাকিয়ে শুভকে খুঁজছিল। তাকিয়ে দেখলো শুভ দূরে ওর বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছে। অনেকক্ষণ অপেক্ষা করার পরও শুভ এলো না দেখে মীরা ওকে মেসেজ করলো। তারও কিছুক্ষণ পর শুভ আস্তে আস্তে হেঁটে এসে বলল, কি হয়েছে? কিছু না, চলো না একটু ওদিকে যাই, ব্রিজের কাছ থেকে হেঁটে আসি। দুজনে একসঙ্গে হাঁটতে হাঁটতে ব্রিজ পার হয়ে ছোট একটা বাগানের মতো জায়গায় গেল। জায়গাটা বেশ ছায়া ঘেরা। একটা গাছের নিচে হেলান দিয়ে বসে মীরা শুভকে বলল, বস। মীরার বেশ ক্লান্ত লাগছে, কেমন ঘুম ঘুম পাচ্ছে। গত রাতে ঘুম হয়নি একেবারেই। প্রথম পিকনিকে যাবার উত্তেজনা। রিমার সঙ্গে অনেক গল্প হচ্ছিল, কি পরে যাবে, কখন রওনা দেবে, কেমন করে সাজবে, এসব করতে করতেই রাত ভোর হয়ে গেল। ঘুমাতে পারিনি, বাসেও ঘুমাতে পারিনি। বন্ধুরা মিলে হইচই করে গান গাইছিল। শুভ আশেপাশে তাকিয়ে বলল, কেমন লেগেছে পিকনিক? ভালো, খুব ভালো, শুধু একটু ঘুম পাচ্ছে। ঘুম পাচ্ছে কেন? রাতে ঘুমাওনি? না। কেন, কোনো সমস্যা হয়েছে? মীরা একটু হাসলো, কিছু বলল না। ঘুমের সমস্যা হলে একটা ঘুমের ওষুধ খেতে পারতে। কি? ঘুমের ওষুধ, এই ধরো শর্ট অ্যাক্টিং কোনো একটা বেনজোরা আইজেপিন। সেটা কি জিনিস? বেনজোরা আইজেপিন নাম শুনুননি? সেকেন্ড ইয়ারে পড়বে। ওরা চমৎকার কাজ করে, ম্যাগনেজিমটা দারুণ। মীরা বিরস্ব মুখে বলল, ও। কেমন করে কাজ হয় তোমাকে বলছি। এরা যেটা করে সেটা হলো ক্লোরাইড চ্যানেল ওপেন করে দেয়, যার ফলে সেলের হাইপার পোলারাইজেশন হয় এবং এসব জ্ঞানের কচকচানি মীরার ভালো লাগছিল না। এড়িয়ে যাবার জন্যে ও বলল, বুঝতে পারছি না, বাদ দাও না। এইভাবে বললে বুঝবে না, দাঁড়াও ছবি এঁকে দেখাচ্ছি। শুভ পকেট থেকে নোটপ্যাড আর কলম বের করলো। মীরা হতভম্ব হয়ে গেল, কোনো মতে বলল, তুমি পিকনিকেও নোটপ্যাড আর কলম নিয়ে এসছো? তাতে কি হয়েছে, শুনোই না। দেখো আমি তোমাকে ছবি এঁকে দেখাচ্ছি। নিউরনগুলোর সংযোগ স্থলে যখন। মীরা উঠে দাঁড়িয়ে বলল, থাকো তুমি তোমার ব্যঞ্জো ডায়াজিপিন নিয়ে। আরে কি হলো? মীরা আর একটা কথাও না বলে হন হন করে হাঁটা দিল। ততক্ষণে কালচারাল প্রোগ্রাম শুরু হয়ে গেছে। সামনে ছোট একটা স্টেজ বানানো হয়েছে, আর তার থেকে একটু দূরে মেঝেতে বসার ব্যবস্থা করা হয়েছে। ওর কিছু বন্ধু বান্ধব অডিয়েন্সের মধ্যে বসেছিল। মীরা আস্তে করে ঢুকে ওদের পাশে বসে পড়ল। একটা রবীন্দ্রসঙ্গীত হচ্ছে, থার্ড ইয়ারে রেশমা আপা গাইছে।
চমৎকার গলা। গানের পর আবৃত্তি শুরু হলো। আবৃত্তি করতে যে ছেলেটা স্টেজে উঠেছে মীরা তাকে আগে কখনো দেখেছে বলে মনে করতে পারল না। লম্বা মতন শ্যামলা করে মাথা ভর্তি কোকড়ানো চুল, পাঞ্জাবির সঙ্গে জিন্স পরা। কবিতা বরাবরই মীরার খুব প্রিয়। ও কবিতা লেখে না, আবৃত্তিও করে না, তবে ওর একটা কবিতার খাতা আছে। প্রিয় কবিতাগুলো সাধারণত লিখে রাখে। আবৃত্তি শুরু হলে মীরা চমৎকৃত হলো। যেমন সুন্দর কণ্ঠস্বর তেমনি ভালো আবৃত্তি। তাছাড়া এই কবিতাটা মীরার ভীষণ প্রিয়। তারা একটি দুটি তিনটি করে এলো, তখন বৃষ্টি ভেজা শীতের হাওয়া বইছে এলোমেলো। তারা একটি দুটি তিনটি করে এলো, থই 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 অন্ধকারে ঝাউয়ের শাখা দোলে, সেই অন্ধকারে শন 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 আওয়াজ শুধু তোলে। ভয়তে বুক চেপে ঝাউয়ের শাখা পাখির পাখা উঠছে কেঁপে কেঁপে। তখন একটি দুটি তিনটি করে এসে 100 200 300 করে ঝাঁক বেঁধে যায় শেষে। তারা বললে ও ভাই ঝাউয়ের শাখা, বললে ও ভাই পাখি, অন্ধকারে ভয় পেয়েছো নাকি? যখন বললে তখন পাতার ফাঁকে কি যেন চমকালো, অবাক অবাক চোখের চাওয়ায় একটুখানি আলো। যখন ছড়িয়ে গেল ডালপালাতে সবাই দলে দলে, তখন ঝাউয়ের শাখায় পাখির পাখায় হিরে মানিক জ্বলে। যখন হিরে মানিক জ্বলে তখন থমকে দাঁড়ায় শীতের হাওয়া, চমকে গিয়ে বলে, খুশি খুশি মুক্তি নিয়ে তোমরা কারা এলে? তোমরা কি ভাই নীল আকাশের তারা? আলোর পাখির নাম জোনাকি, জাগি রাতের বেলা, নিজেকে জেলে এই আমাদের ভালোবাসার খেলা। তারা নৈকো নৈকো তারা, নই আকাশের চাঁদ, ছোট বুকে আছে শুধুই ভালোবাসার স্বাদ। আবৃত্তি শেষ হলে টুম্পা পাশ থেকে মীরার কানে কানে বলল, আমি তো প্রেমে পড়ে গেলাম রে, খেয়েও নি। চিনিস না আশিক ভাই আমার ক্রাশ। এতদিন শুধু ক্রাশই ছিল রে, আজকে তো পুরো প্রেমে পড়ে গেলাম। এক্ষুনি ওনার কাছে গিয়ে বলতে ইচ্ছে করছে। মীরা হি হি করে হেসে ফেলল। মীরা ঠিক করেছে আজ শাড়ি পরে যাবে। শুভ না আসলে হয়তো পরতো না। একটু বোধ হয় অস্বস্তি হতো। গ্রুপে যেহেতু আর কোনো মেয়ে নেই আর ছেলেরাও সব ওর সিনিয়র, তাই শুভ না আসলে ওর একটু সমস্যাই হতো। মীরা মনে মনে আশিকের প্রতি কৃতজ্ঞ বোধ করলো। আজ তেমন একটা ঠান্ডা নেই, কুয়াশাও পড়েনি তেমন। মীরা ব্যাগে একটা চাদর নিয়েছে। ইচ্ছে করেই অ্যাপ্লিকের শাড়ি পরেছে। গাঢ় বেগুনির উপর সবুজ আর সাদা কাজ। ডিজাইনটা ওর নিজের করা। তৈরি হয়ে পৌঁছতেই 5টা বেজে গেল। মীরা পৌঁছে দেখলে সবাই ততক্ষণে চলে এসেছে। কিছু একটা নিয়ে সবার মধ্যে বেশ আলোচনা চলছে। আশিক হাত নেড়ে সবাইকে কিছু একটা বোঝানোর চেষ্টা করছে। শুভই ওকে সবার আগে দেখলো, কাছে এসে বলল, চলে এসেছো? তোমাকে খুব সুন্দর লাগছে। মীরা লজ্জা পেয়ে চোখ নামিয়ে নিল। তারপর আস্তে আস্তে বলল, থ্যাংক ইউ। মীরা আর শুভ বাকিদের কাছে ফিরে গেল। মারুফ আগ বাড়িয়ে বলল, মীরা চলে এসেছো, ভালোই হয়েছে। এতক্ষণ ধরে আমরা সিদ্ধান্ত নিতে পারছিলাম না। কিসের সিদ্ধান্ত? এই কোথায় খেতে যাব তাই আর কি। সে আপনারা যেটা ঠিক করবেন সেখানেই যাব। শুভ বলল, দেখেছিস, বলছিলাম না আমরা শুধু শুধু এতক্ষণ সময় নষ্ট করলাম। না তা কেন, গ্রুপ মেম্বারদের সবার একটা মতামত থাকা উচিত। মীরা তুমি বলো, চাইনিজ না কন্টিনেন্টাল? সবাই যেটা চাইবে আমার একটা হলেই হবে। ওকে, তাহলে চাইনিজই থাকুক, মেজরিটি বলে কথা। চল তার আগে চা খেয়ে নি। আজকে আর কেউ ভেতরের ক্যাফেটেরিয়াতে বসলো না। টিএসসি থেকে বের হয়ে উল্টো দিকে ডাসে চলে গেল। আশিক চায়ের অর্ডার দিচ্ছে। দূর থেকেই জানতে চাইলো রেগুলার চিনি মীরা। মীরা পাশে রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়িয়েছিল। একটু হেসে মাথা নাড়ল। হালকা হালকা বাতাস দিচ্ছে, কেমন একটা বসন্তের আমেজ। মীরা আশেপাশে তাকিয়ে শাড়ির আঁচল গুছিয়ে ভালো করে দাঁড়ালো। দলের বাকিরা একটু দূরে অন্য পাশে ফিরে সিগারেট ধরিয়েছে। মীরা ওর ফোনটা বের করে মেসেজ চেক করছিল। অনেক দিন বাসায় যোগাযোগ হয় না। হলে ফিরে ফোন দিতে হবে। হঠাৎই পিছনে একটা কণ্ঠস্বর শুনে ওর সারা শরীর জমে গেল। কেমন একটা ফ্যাসফেসে গলায় একজন বলল, মালটা জোস রে। মন ধরছে নাকি বস? পিছে থেকে দেখেই তো ভালো লাগতেছে, সামনে দেখলে তো। ছেলেটা কথা শেষ করলো না। কেমন অশ্লীল ভঙ্গিতে হাসতে হাসতে লাগলো। অন্য আরেকটা কণ্ঠস্বর বলল,
ক্যাম্পাসের মাল না, বাইরের। জানি না, তবে বসের যখন মনে ধরছে একটু খবর নেওয়া লাগে। মীরার চোখে পানি এসে গেল। আশেপাশে আর কোনো মেয়ে নেই, স্পষ্ট বোঝা যাচ্ছে যে ওকে নিয়ে আলোচনা হচ্ছে। চা চলে এসেছে। শুভ চায়ের কাপটা হাতে নিয়ে মাথা নিচু করেই আস্তে করে বলল, আমাদের কাছে এসে দাঁড়াও। তার মানে এই আলোচনা শুভের কানেও গেছে। শুভ আর দাঁড়ালো না, আবার দলের বাকিদের কাছে ফিরে গেল। মীরা উঠে দাঁড়িয়েছে, পা দুটো অসম্ভব ভারী মনে হচ্ছে। এক পা এগোতে যাবে, ঠিক তখনই কোত্থেকে তিনটে ছেলে সামনে এসে দাঁড়ালো। মীরা হতবাক হয়ে গেল। ছেলেগুলো বয়সে ওর সমান বা ওর থেকেও ছোট হবে। সামনের ছেলেটার পরনে ঘিয়া রঙের পাঞ্জাবি, মনে হচ্ছে সেই দলের লিডার। ছেলেটা মুখে একটা কুৎসিত হাসি ঝুলিয়ে পড়ল। রেট কত? এই শীতের রাতেও মীরা ঘামতে আরম্ভ করলো। ছেলেটা এক পা করে এগিয়ে আসছে। মীরার পা অসাড় হয়ে আসছে। খুব ইচ্ছে করছে ছুটে শুভদের কাছে চলে যেতে, কিন্তু পা নাড়াতে পারছে না। ছেলেটা আরেকটা পা আগাতেই হঠাৎ করে কোত্থেকে আশিক ওদের দুজনের মাঝখানে চলে এলো। আচমকা ছেলেটার পাঞ্জাবির কলার চেপে ধরে বলল। কি বললি তুই? পাশে থেকে চ্যাংরা মতো একটা ছেলে বলল। বুঝা শুই না গায়ে হাত দিয়েন। আশিক ওর কথায় পাত্তা না দিয়ে বলল, তোর সাহস কেমনে হয় আমার ক্যাম্পাসে দাঁড়িয়ে আমার ডিপার্টমেন্টের মেয়ের সাথে এইভাবে কথা বলিস? ছেলেটা এতক্ষণে সম্বিত ফিরে পেয়েছে। খুব সম্ভবত এভাবে তার সঙ্গে এর আগে কেউ কথা বলেনি। ছেলেটা নিজের কলার থেকে আশিকের হাত ছাড়াতে ছাড়াতে বলল, আপনি সিনিয়র বলে কিছু বলতাছি না। সিনিয়র না হলে কি করতি? বল কি করতি? রাসেল আর মারুফ আশিকের দুই পাশ থেকে এসে দাঁড়ালো। ঘাড়ে হাত রেখে বলল, দোস্ত কথা বাড়াস না। চ্যাংরা মতন ছেলেটা আবার বলল, আপনি মনে হয় জানেন না ওকে। আশিক ঘৃণা ভরা কণ্ঠে বলল, জানবো না কেন? ও একটা নর্দমার কীট। ছেলেটা বোধহয় এবার আর নিতে পারল না। একটা হাত তুলে আশিককে মারতে নিল। আশিক তড়িৎ গতিতে ওর হাতটা ধরে ফেলল, তারপর চোয়াল বরাবর একটা ঘুষি মারল। ছেলেটা ছিটকে দূরে গিয়ে পড়ল এবং অনেকক্ষণ পর্যন্ত ওইভাবেই বসে রইল। ওর সহচর দুইজন পাশ থেকে এসে ওকে ধরে তোলার চেষ্টা করছে। ছেলেটা অবাক দৃষ্টিতে আশিকের দিকে তাকিয়ে আছে। সেই দৃষ্টিতে কোনো ক্রোধ, প্রতিহিংসা কিংবা জিঘাংসা নেই, আছে শুধু এক অপার বিস্ময়। মীরা হলে ফিরল অনেক রাত করে। ভেবেছিল রুমে গিয়ে দেখবে সবাই ঘুমিয়ে পড়েছে, কিন্তু আশ্চর্য হয়ে লক্ষ্য করলো বৈশাখী ছাড়া সবাই জেগে আছে। মীরার রুমটা দোতলায়। ও ছাড়া আরো 3 জন থাকে এই রুমে। সেকেন্ড ইয়ার বলে এখনো সিঙ্গেল রুম পায়নি। তবু ভালো, ফার্স্ট ইয়ারে থাকতে তো কমন রুমে থাকতে হতো। এখন 4 জন একসঙ্গে থাকে। ঘরের মধ্যে 4টে খাট। মীরার খাটটা জানালার পাশে। ঘরেই অ্যাটাচ বাথরুম, সামনে পিছনে টানা বারান্দা। বেশ লাগে মীরার। ওর সঙ্গে সয়েল সায়েন্সের মারিয়া, রাষ্ট্রবিজ্ঞানের মহুয়া আর বৈশাখী থাকে। মহুয়া ঘুমাতে যাবার আয়োজন করছিল। ওকে দেখে বলল, কেমন হলো তোদের প্রোগ্রাম? ভালো। কি খেলি? মারিয়া বিছানায় হেলান দিয়ে একটা বই পড়ছিল। ওর দিকে না তাকিয়েই বলল, তোকে কে পৌঁছে দিল? তোর বয়ফ্রেন্ড? না, সিনিয়র একজন। কে? আশিক ভাই? মীরা একটু চমকালো, অবাক কণ্ঠে বলল, তুই কিভাবে চিনিস? তোদের ডিপার্টমেন্টের প্রোগ্রামে দেখেছিলাম। আমি অবশ্য আগে থেকেই চিনি। মীরা এবার যথেষ্টই অবাক হলো। মুখে কিচ্ছু বলল না, প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে রইল। মারিয়া কিছু বলছে না, হাসছে মিটিমিটি। মীরা একটু বিরক্ত হয়ে বলল, বললি না কিভাবে চিনিস? আমি ওনার একজন ভক্ত, পেজের ফলোয়ার। মীরা এবার সত্যিকার অর্থেই অবাক হলো। আশিক ভাইয়ের পেজ আছে? আশ্চর্য তো, ও জানতোই না। মীরা আর কথা বাড়ালো না, চেঞ্জ করতে চলে গেল। শীতের রাত, তবু মীরা সময় নিয়ে স্নান করলো। আজকের ঘটনাটার পর কেমন একটা গা ঘিনঘিনে অনুভূতি হচ্ছিল। ছেলেগুলো কি কুৎসিত ভাষায়, সে যাক। আশিক ভাইয়ের ব্যবহারে খুব অবাক হয়েছে মীরা। অবশ্য আশিক ভাইয়ের চেয়েও শুভর ব্যবহারে বেশি অবাক হয়েছে। ছেলেগুলোর সঙ্গে যখন আশিক ভাইয়ের হাতাহাতি চলছিল, ঠিক সেই সময় শুভ মীরার কাছে এসে বলেছিল, মীরা,
তুমি ওকে আটকাও না, জন্যই তো সব হচ্ছে। মীরা হতভম্ব হয়ে গিয়েছিল। ও কি করে আশিককে আটকাবে বুঝতে পারছিল না, তবু এগিয়ে গিয়েছিল। কিন্তু তার আগেই আশিক ছেলেটাকে ধরাশুয়ি করে ফেলেছে। ছেলেগুলো যাওয়ার আগে শাসিয়ে গেছে দেখে নেবে বলে। ওরা চলে যাবার পর পাশের কাঠের বেঞ্চিটাতে ধপ করে বসে পড়েছিল মীরা। কেন যেন আর নিতে পারছিল না। আশিকের একটু সময় লেগেছিল ধাতস্থ হতে। তারপর মীরার কাছে এসে বলেছিল। সরি মীরা। মীরা অবাক হয়ে পড়ল। আপনি কেন সরি বলছেন? এবং আমার আপনাদের সরি বলা উচিত। আমি না আসলে এই ঝামেলাগুলো তো হতো না। আশিক একটা সিগারেট ধরাতে ধরাতে বলল। আসলে এটাই হচ্ছে আমাদের সমস্যা, যে অন্যায় করে আমরা তার দোষটা দেখি না। সবাই, এমনকি ভিকটিম নিজেও তার দোষটাই খোঁজে। এখানে তোমার কোনো দোষ নেই। বাকিরা কেউ কিছু বলল না। কিছুক্ষণ পর আশিক নিচে থেকেই বলল। আজকের প্রোগ্রামটা বং থাক। শুভ অনেকক্ষণ ধরে কিছু বলছিল না। আশিকের কথার প্রেক্ষিতে হঠাৎ করে কাছে এগিয়ে এসে বলল। হ্যাঁ, সেটাই ভালো। আমি তাহলে আজকে যাই। তারপর কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে লম্বা লম্বা পা ফেলে এগিয়ে গেল। মীরা যতটা না অবাক হলো তার থেকেও বেশি অবাক হলো দলের বাকিরা। ঘটনার আকস্মিকতায় সবাই একটু থমকে গেল। সবার প্রথম কথা বলল রাসেল। আমি বরং মীরাকে এগিয়ে দিয়ে আসি। না, তুই থাক, আমি যাচ্ছি। মীরা হাঁপ ছেড়ে বাঁচল। আশিক কথাটা বলায় রাসেলের সঙ্গে যেতে ওর ভীষণ অস্বস্তি হতো। আশিক সিগারেট হাত বদল করে বলল। মারুফ, তোরা দেখে শুনে আরেকটা ডেট ঠিক কর। চলো মীরা। মীরা স্লথ পায়ে আগালো। ওর অবস্থা বুঝতে পেরে একটা রিক্সা নিয়ে নিল আশিক। টিএসসি থেকে রোকিয়া হল যেতে 2 মিনিটও লাগার কথা নয়। তবু রিক্সা ধীর গতিতে আগাচ্ছে। বয়স্ক রিক্সা চালক বলে আশিক আর কিছু বলল না। রোকিয়া হল পার হওয়ার পর রিক্সা চালক জানতে চাইল কোন দিকে যাবে। আশিক কিছু বলার আগেই মীরা হুট করে বলল। ডান দিকে যান। আশিক আর কিচ্ছু বলল না। ডান দিকে ফুলার রোড, আলো আধারির মধ্য দিয়ে রিক্সা এগিয়ে যাচ্ছে। দুজনের কেউই কোনো কথা বলছে না। আশিকের ভীষণ সিগারেট খেতে ইচ্ছে করছে, কিন্তু মীরা বসেছে ওর বাম পাশে। পকেট থেকে সিগারেট বের করতে গেলে অহেতুক গায়ে হাত লাগবে। আশিক সেটা চাইছে না। রিক্সা যখন প্রায় ফুলার রোডের শেষ মাথায়, মীরা হঠাৎ করে বলল। আপনার কি সিগারেট খেতে ইচ্ছে করছে? আপনি খেতে পারেন, আমি কিছু মনে করব না। আশিক একটু চমকালো। পর মুহূর্তেই মনে হলো হয়তো শুভর সঙ্গে এমনভাবে রিক্সা করে যাওয়ার সময় এমনটা হয়, কিন্তু শুভ তো সিগারেট খায় না। যাই হোক, এত কিছু ভাবার সময় নেই। আশিক সাবধানে পকেট থেকে সিগারেট বের করে ধরালো। রিক্সা ততক্ষণে চানখার পুলে উঠেছে। চা খাবে মীরা? এখনো পুরনো ঢাকায় একটা বিখ্যাত চায়ের জায়গা আছে, আমরা মাঝে মাঝে যাই। চলেন যাই। আশিক রিক্সাওয়ালাকে বলল। মামা, আগামাসি লেন দিয়া যান। চায়ের দোকানের সামনে এসে মীরা অবাক হয়ে গেল। ছোট একটা দোকান, কিন্তু তার সামনে এত ভিড়। এই এত রাতের বেলায়ও লোকজন এত চা খায়। আশিক নামলো না, চা আর পুড়ে নিয়ে নিল। তারপর রিক্সা ঘুরাতে বলল। পথে টুকটাক কথা হলো, আহামরি কিছু না, তবু মীরার খুব ভালো লাগলো। মনের মধ্যে যে মেঘটা জমেছিল সেটা কেটে গেল। আসলে এটার খুব দরকার ছিল। কি অদ্ভুত, এই জিনিসটা তো শুভও করতে পারত। মীরাকে নামানোর আগে আশিক খুব অদ্ভুত একটা কথা বলল। খুব আস্তে আস্তে বলল। শুভর উপর রাগ করো না মীরা, ও একটু নরম টাইপের ছেলে, এইসব ভায়োলেন্স ঠিক নিতে পারে না। মীরার ভীষণ হাসি পেল। আশিক ভাই শুভকে ডিফেন্ড করছে। আশ্চর্য তো। বাথরুমে থেকে বের হয়ে মীরা দেখলো সবাই ঘুমিয়ে পড়েছে। রুমের লাইট নেভানো। কাউকে বিরক্ত না করে গায়ে একটা মেয়ে সোয়েটার চাপিয়ে বারান্দায় চলে গেল ও। এখন একটু শীত পড়েছে। ভেজা চুলটা মুছে বারান্দার রেলিংয়ে তোয়ালেটা মেলতে মেলতে বাইরের দিকে তাকালো মীরা। আজ কুয়াশা নেই, আকাশ বেশ পরিষ্কার। মীরা বারান্দায় মোড়ায় বসলো চুল ছড়িয়ে। ফেসবুক ওপেন করে আশিকের প্রোফাইলে ঢুকলো। এই তো প্রোফাইলেই পেজের লিংক দেওয়া। আগে কখনো দেখা হয়নি তো। পেজে ঢুকে আশ্চর্য হয়ে গেল, এত কবিতা, অথচ আগে দেখেনি। শেষ কবিতাটা পোস্ট করা হয়েছে 3 দিন আগে। তোমাকে দেখেছি পৌষের রাতে, আধো আলো আধো ছায়াতে, জানি না কে তুমি।
তবুও মোহিত করেছ তোমার মায়াতে। রাত ভোর হয়, আবার রাতের পোশাকে আধার নামে। তোমাকে দেখার বাসনা লুকায় হৃদয়ের নীল খামে। মরা মুগ্ধ হয়ে যায় কবিতা পড়ে, আনমনে ভাবে কি সৌভাগ্যবতী হবে সেই মেয়েটা যাকে আশিক ভাই ভালোবাসবে। আশিক বাড়ি ফিরেই বুঝলো বাড়ির পরিবেশ ঠিক স্বাভাবিক নেই। আরিফ সাহেব হলরুমে পায়চারি করছেন। আফসিন মুখ ভোতা করে ডাইনিং টেবিলে বসে আছে। বাবার মুখ দেখেই বোঝা যাচ্ছে দীর্ঘ বক্তৃতার প্রস্তুতি নিয়ে রেখেছেন। আশিক এক পলকে সবার দিকে দৃষ্টি বুলিয়ে সিঁড়ির দিকে পা বাড়ালো। আরিফ সাহেব পেছন থেকেই ডাক দিলেন, কোথায় যাচ্ছ? আশিক জবাব দিল না, তবে থমকে পেছন ফিরে তাকালো। আরিফ সাহেব কথা শুরু করলেন, এটাই শুধু বাকি ছিল? মদ গাঁজা তো খেতেই, এখন মারামারিও শুরু করেছে। তুমি জানো যার গায়ে হাত দিয়েছে সে কে? না, জানি না, জানার প্রয়োজন বোধ করি না। তা করবে কেন? যে ছেলের গায়ে তুমি হাত দিয়েছো তার বাবা একজন প্রতিমন্ত্রী, এ খবর জানা আছে তোমার? প্রতিমন্ত্রীর ছেলে ভালো হলেই কি সে মেয়েদের সাথে অসভ্যতামি করার লাইসেন্স পেয়ে যায়? আরিফ সাহেব একটু থমকালেন। বিষয় তাহলে এই, তবে দমলেন না, বললেন, ঠিক আছে, মানলাম সেই ছেলে অসভ্য আচরণ করেছে। কুকুরের কাজ কুকুর করেছে, তাই বলে তুমি কুকুরের পায়ে কামড়াবে? এই প্রবাদ কি তুমি শোনোনি? আমি এই প্রবাদ শুনেছি, কিন্তু আপনি মনে হয় ওই প্রবাদটা শোনেননি যে যেমন কুকুর তেমন মুগুর। আমি কুকুরের পায়ে কামড় দিই না, কিন্তু মুগুর দিয়ে পিটিয়ে কুকুর শায়েস্তা করতে জানি। আরিফ সাহেব তাকিয়ে আছেন। তার রাগ হওয়া উচিত, ছেলে মুখে মুখে তর্ক করছে। অপমানিত বোধ করা উচিত, তিনি তর্কে হেরে গেছেন। কিন্তু তার মধ্যে রাগ অপমান বোধ কিছুই হচ্ছে না, বরং ছেলের যুক্তি শুনে তিনি মুগ্ধ হয়ে গেলেন। এই ছেলে কি বুঝে সাহিত্য নিয়ে পড়ে আছে? তার তো উচিত ছিল ওকালতি পড়া। প্রতিপক্ষের উকিলকে ধরাশয়ী করে দেবার জন্য ওর উপস্থিতি বুদ্ধিই যথেষ্ট। তবে ছেলেটার মাথা গরম, এই নিয়ে একদিন ওর সঙ্গে বসতে হবে। আরিফ সাহেব আর একটা কথাও বললেন না। ধীরে ধীরে টেলিফোনের দিকে এগিয়ে গেলেন। ছেলেকে তিনি খুব ভালো করেই চেনেন। আশিক মিথ্যে বলে না। ছোটবেলায় অনেক অপকর্ম করেছে, স্কুলে ভাঙচুর মারামারি করে এসেছে, ঘাড়তেরামি করে সত্য কথা বলেছে এবং বাড়িতেও মার খেয়েছে, তবু মিথ্যে বলেনি। এই শিক্ষা সে পেয়েছে তার মায়ের কাছ থেকে। আসিয়াও এমনই ছিল, অপমান সহ্য করত, একটু কটু কথা শুনত, তবু মিথ্যে বলতো না। আরিফ সাহেব টেলিফোন তুলে ডায়াল করলেন। আফসিন ডাইনিং টেবিল থেকে উঠে এসে ভাইয়ের পাশে দাঁড়িয়েছে। ওর খুব ভয় করছে বাবাকে পুলিশে ফোন করেছে। আরিফ সাহেব ফোন কানে ঠেকিয়ে আছেন। অপর পাশে রিং বাজছে। একটা ভারী কণ্ঠস্বর টেলিফোন তুলে হ্যালো বলতেই আরিফ সাহেব শীতল গলায় বললেন, আপনার ছেলেকে শিখিয়ে দিবেন কি করে মেয়েদের সঙ্গে বিহেভ করতে হয়। যদি না পারেন তো আমার কাছে পাঠিয়ে দেবেন। অপর পাশের কথা শোনা যাচ্ছে না। আফসিন চোখ বড় বড় করে তাকিয়ে আছে। আরিফ সাহেব আরো ঠান্ডা গলায় বললেন, অবশ্যই। আর একটা কথা, যদি আমার ছেলের গায়ে একটা আচরণ লাগে তাহলে মনে রাখবেন আপনার ইনকাম ট্যাক্সের কেসটা কিন্তু এখন আমার হাতেই আছে। আপনি আমার পুরনো ক্লায়েন্ট, তাই ভালোভাবে বললাম। আফসিন খুশিতে ভাইকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। আরিফ সাহেব টেলিফোন রেখে হাঁক দিলেন, রোজিনা। রোজিনা এতক্ষণ ভয়ে রান্নাঘরের ভিতর ঘাপটি মেরে বসেছিল। ডাক শুনে উকি দিয়ে পড়ল, টেবিলে ভাত দে, আমরা আজকে একসঙ্গে খেতে বসবো। ক্যাফেটেরিয়ায় ঢুকে মিরাজ চমকে গেল। আজ শুক্রবার দুপুরবেলা আশিক ফোন করে জানিয়েছে নেক্সট প্রোগ্রামের মিটিং আছে, 4টের সময় চলে আসতে। কিন্তু এখানে আশিকের সঙ্গে শুভও থাকবে, এটাও আশা করেনি। সেদিনের পর শুভর সঙ্গে আর যোগাযোগ করেনি মীরা। অদ্ভুত ব্যাপার হচ্ছে, শুভ নিজেও যোগাযোগের চেষ্টা করেনি। এবং তার চাইতেও অদ্ভুত ব্যাপার এজন্য যে মীরার খুব মন খারাপ লাগছে তাও নয়, শুভর কাছ থেকে এরকম ব্যবহারই কাম্য। মীরা জানে ওর সমস্যাটা কোথায়। শুভ এক ধরনের কমপ্লেক্সে ভুগছে। যে প্রতিবাদটা ওর করা উচিত ছিল সেটা অন্য একজন করেছে, শুভ সেটা নিতে পারছে না। মীরা কখনোই চায়নি যে শুভ ওই ছেলেগুলোর সঙ্গে মারামারি করুক কিংবা কোনো ধরনের প্রতিবাদ করুক। শুধু চেয়েছিল শুভ একটু ওর পাশে থাকুক, ওর মানসিক অবস্থাটা বোঝার চেষ্টা করুক। কিন্তু শুভ সেটা করেনি, চোরের মতো
পালিয়ে গেছে আর এখন অকারণে নিজেকে আশিকের সঙ্গে তুলনা করছে। মীরা জানে আশিক যেটা করেছে সেটা ওর স্বভাবগত কারণেই করেছে। মীরার জায়গায় অন্য কেউ থাকলেও হয়তো তাই করত। গেটে দাঁড়িয়ে একবার ভাবলো চলে যাবে, কিন্তু ততক্ষণ আশিক দেখে ফেলেছে। হাত নাড়িয়ে বলল, মীরা এই দিকে এসো। মীরা গুটি গুটি পায়ে এগিয়ে গেল। আশিক কোনো রকম ভূমিকা না করেই বলল, মীরা, শুভ, সেদিন আমার একটা ভুলের কারণে তোমরা এভাবে অভিমান করে দূরে সরে থাকলে আমার খুব খারাপ লাগবে। মীরার একবার বলতে ইচ্ছে হলো আপনি কোনো ভুল করেননি, তবে কি একটা ভেবে ও কিছু বলল না। আশিক আবারও বলল,